আমি একটা দলের মতে বিশ্বাস করি, কিন্তু আমি চেয়ারে বসার পর আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং সেই জায়গা থেকে আমি বলবো সার্বজনীন উপাচার্য হওয়া উচিত বলে আমি মনে করি। ওভারঅল চিন্তা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও সবার সেরা। বিশ্ববিদ্যালয় থেকেও আমরা উদ্যোগ নিব যে একাডেমি এবং ইন্ডাস্ট্রির সাথে একটা কোলাবোরেশন তৈরি করা। কোনো ধরনের কোনো নথি বা নোট বা কোনো ফাইল আসলে 72 ঘন্টার মধ্যে সমাধান করতেই হবে। এটা কোনো টেবিলে পড়ে থাকলে লম্বা সময়ের জন্য তাকে জবাব দিতে হবে, এবং তার জবাব দেওয়ার কারণে তার যা শাস্তি সে পাবে। শিক্ষক নিয়োগের মাপকাঠি হতে হবে একেবারে টোটালি মেধা, যোগ্যতা। মেধাবী না হলে দলীয় যদি রেজর্পিতে হয় তারা জাতির বোঝা হয়ে দাঁড়ায়। প্রতিহিংসা রাজনীতি কখনো ভালো কিছু দেয় না। প্রতিহিংসা রাজনীতি মানুষকে আরও বরং ধ্বংস করে দেয়। এই লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোকে গুরুত্ব দিব। মেধা এবং যোগ্যতা মূল্য দিলে বিশ্ববিদ্যালয় বাঁচবে, দেশ বাঁচবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কনভোকেশন, সেই কনভোকেশনটি নর্মালি প্রতি বছরই হওয়ার কথা। কিন্তু আপনি জানেন বিগত সময়কালে কিন্তু প্রতি বছর করার মতো পরিবেশ পরিস্থিতি হয়নি বা করা হয়নি, বা যে কোনো কারণে হোক সেই দায়িত্বর দায়ভার আমি নিচ্ছি না। আমার বক্তব্য হলো এই যে আমি দায়িত্ব নিয়েছি মাত্র, তো আমার পরিকল্পনা আছে যে একাডেমিক অ্যাটমসফিয়ার সুন্দর রাখার জন্য, এবং বিশ্ববিদ্যালয় কনভোকেশনের মানে তার ডিগ্রি যিনি পাবেন সেই ডিগ্রিটা যেন কনভোকেশনের মাধ্যমে পায়, এই জন্য প্রতি বছর কনভোকেশন করার পরিকল্পনা আমার আছে। আগামী দিনে সেই পরিকল্পনা নিয়েই আমরা শীঘ্রই হয়তো এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। বিগত দিনে বা গত বছরে কেন হয়নি সেটার ব্যাপারে আপনারা জানেন, হয়তো প্রতিকূল পরিবেশ ছিল, রাজনৈতিক পরিবেশ অন্যরকম ছিল, সেগুলো হয়তো তারা ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু আমারটা আমি বলতে পারবো যে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে আদি বিশ্ববিদ্যালয় এবং সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। এখানে গবেষণা হবে, এটাই স্বাভাবিক। এখানে শুধুমাত্র সার্টিফিকেট বিতরণ কেন্দ্র না, এটা শিক্ষা এবং গবেষণা মিলেই এই বিশ্ববিদ্যালয়। আর গবেষণা এবং শিক্ষার পাশাপাশিও বাংলাদেশের যা কিছু সুন্দর তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তৈরি হয়েছে, জাতি গঠনে সমান ভূমিকা রেখেছে। অতএব আমাদের গবেষণার জন্য যে বাজেট দরকার সেটা অপ্রতুল। সত্যি কথা, আপনি বলেছেন অপ্রতুল, এটা আমরাও জানি অপ্রতুল, কিন্তু গবেষণার জন্য অনীহা আছে এটা আমি ঠিক বলবো না। বাজেটের অপ্রতুলতাই আমরা লক্ষ্য করতে পারি। সেক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে যে গভর্নমেন্ট যে বাজেট দেয় বা ইউজিসি যে বাজেট দেয়, সেই বাজেট দিয়ে আমাদের বেতন ভাতা দিয়ে বা অন্য এক্সপেন্ডিচার ইউজ করার পরে আসলে গবেষণার জন্য খুবই যৎসামান্যই থাকে। সেক্ষেত্রে আমরা সবসময় শিক্ষকদেরকে উৎসাহিত করি বিভিন্ন জায়গা থেকে মানে গবেষণার জন্য ফান্ড কালেকশন করা। অ্যাট দ্য সেম টাইম বিশ্ববিদ্যালয় থেকেও আমরা উদ্যোগ নেব যে একাডেমি এবং ইন্ডাস্ট্রির সাথে একটা কোলাবোরেশন তৈরি করা। কেননা আসলে আমরা যে পরিমাণ শিক্ষা, যে কারিকুলামের মাধ্যমে শিক্ষাদান করি, সেই শিক্ষাদানটা যে বাস্তব প্রয়োগের ক্ষেত্র হলো ইন্ডাস্ট্রিতে যদি সেটা বাস্তব প্রয়োগ হয় তাহলে এই কারিকুলামটা যথার্থ বলে আমরা মনে করি। তাহলে সেক্ষেত্রে আমরা একাডেমির সাথে ইন্ডাস্ট্রির কোলাবোরেশনটাকে আমরা গুরুত্ব দেব, এবং তার জন্য যা করণীয় সরকারের সহযোগিতা আমরা নিব, এবং বিদেশের সাথেও আমরা যে কোলাবোরেশন করা বা চুক্তি করা, আমরা MOU সাইন করার মাধ্যমে আমাদের পারস্পরিক গবেষণা সহযোগিতা বা এক্সচেঞ্জ প্রোগ্রাম করার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আরও গতিশীল আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আপনার বোধহয় তথ্যটা একটু অন্যভাবে বললে ভালো হয়, যে অন্য ইউনিভার্সিটিগুলো মানে আমাদের সাথে এগিয়ে আছে সবসময় তা ঠিক না। হয়তো পার্টিকুলার কোনো ফিল্ডে উনি এর ভালো রেজাল্ট ভালো পেপার করেছেন, ভালো কিছু দেখিয়েছেন, তার জন্য তারা হয়তো মানে সুনাম কুড়িয়েছেন। এর মানে এই না যে ওভারঅল তারা খুব ভালো করেছে। ওভারঅল চিন্তা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও সবার সেরা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিংয়ে চিন্তা করছে, সেখানে র্যাঙ্কিংয়ে আসলে শুধুমাত্র গবেষণা না, গবেষণার বাইরেও অনেক প্যারামিটার কাজ করে, আপনারা জানেন। সেই প্যারামিটারগুলো যদি আমরা একটু উন্নত করতে পারি তাহলে আমরা এখন যেহেতু মানে বাংলাদেশে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসছে, স্টেবল গভর্নমেন্ট ফর্ম করেছে, আমরা বর্তমান প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান যারা আছেন, সরকার প্রধান যিনি আছেন এবং তার সরকার সবাই কিন্তু এই শিক্ষাটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। কারণ আমরা গত সময়ে দেখেছি যে বাংলাদেশের শিক্ষাটাকে অত্যন্ত প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল। সেই ধ্বংসপ্রাপ্ত শিক্ষা থেকে পুনরুদ্ধারের জন্য ওনারা নজর দিয়েছেন, অন্যান্য খাতকে নজর দিয়েছেন। সেক্ষেত্রে আমরা যদি গভর্নমেন্ট যদি আমাদের সাথে বাজেটে, শিক্ষার ক্ষেত্রে বাজেট প্রয়োজন, আমরা জানি বাজেটে জিডিপির যদি 6% বরাদ্দ থাকে শিক্ষাক্ষেত্রে, তাহলে কিন্তু অনেক কাজ করা সম্ভব। কিন্তু বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বাজেটের পরিমাণ যৎসামান্য, খুবই সামান্য, 1.9 বা 8 এরকম, লেস দ্যান 2%। সেই টাকা দিয়ে আমাদের সংকলন করা সম্ভব হয় না। তারপরও আমরা আমাদের যিনি একাডেমিক থাকবেন, আমাদের প্রভিসি একাডেমিক,
তার সাথে আমি ইতিমধ্যে আমরা আগে যিনি ছিলেন কথা বলেছি এবং আগামী দিনে যিনি আসবেন তার সাথে আমরা কথা বলবো, যাতে করে অ্যাটলিস্ট এই বৈশ্বিক পরিস্থিতিতে মানে র্যাঙ্কিংটাকে আমরা এগিয়ে নিতে পারি, সেই উদ্যোগ আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে একটা নোটিশ পেয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বদনাম এরকম আছে যে ফাইল ফেলে রাখে, ফাইল পাওয়া যায় না, হারিয়ে যায়, দীর্ঘসূত্রিতা থাকে, সেই কথাগুলো আপনাদের নজরে অনেকেরই আছে। তো আমি ইতিমধ্যে আপনার নোটিশ একটা দিয়েছি যে কোনো ধরনের কোনো নথি বা নোট বা কোনো ফাইল আসলে 72 ঘন্টার মধ্যে সমাধান করতেই হবে। এটা কোনো টেবিলে বসে পড়ে থাকলে লম্বা সময়ের জন্য তাকে জবাব দিতে হবে এবং তার জবাব দেওয়ার কারণে তার যা শাস্তি সেটা সে পাবে। আমি এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না, আমাদের অলরেডি নোটিশ দিয়েছি। কোনো ভোগান্তি হবে না, শিক্ষার্থীদের সেবাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত, কারণ শিক্ষার্থীরা আমাদের এখানে সম্পদ, তাদের কারণে আমরা আছি। শিক্ষার্থী বান্ধব না হলে আলটিমেটলি আমরা বলবো যে কোনো কাজে আমাদের কিন্তু কাজ ফলপ্রসূ হবে না। সো শিক্ষার্থীদের সেবার মান উন্নত করতে হবে, তারা বাইরে যাবে এটি আমরা চাইবো। আমরা বাংলাদেশে লেখাপড়া করে বিদেশে যাবে, তারা ট্রান্সক্রিপ্ট নেবে, সমস্ত কাজ তারা দ্রুত গতিতে সব কিছু সম্পন্ন করা যায়, সে নির্দেশনা আমি দিয়েছি। আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা আমার নজরে মাত্র দিলেন, আমি অফিস খোলার পরে আমি পদক্ষেপ গ্রহণ করব। শিক্ষক নিয়োগের মাপকাঠি হতে হবে একেবারে টোটালি মেধা, যোগ্যতা। কারণ আমরা এই বিশ্ববিদ্যালয় কসমোপলিটন বিশ্ববিদ্যালয় হিসাবে বাংলাদেশের একটা পাইওনিয়ার। এই বিশ্ববিদ্যালয়ে যদি ভালো থাকে সারা দেশ ভালো থাকবে। এই বিশ্ববিদ্যালয়ে যা কিছু খারাপ সারা দেশকে ভোগান্তি দিবে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় গত আমলে তাদের যারা শিক্ষক নিয়োগ দিয়েছে তাতে অনেক বছর পিছিয়ে দিয়েছে। আপনারা নিজেরাও বলেছেন, আপনাদের কাছে তথ্য সেটা আছে এবং আমরাও সে প্রতিবাদ করেছি। আমার বক্তব্য হলো এই যে আমরা মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিতে চাই। শুধু এইখানে না, আমার বক্তব্য আপনারা আগেও দেখেছেন বিভিন্ন সময়ে যে শিক্ষার মূল ভিত্তি হলো মেধা চর্চা। যদি আমি সেই প্রাইমারি লেভেল থেকে যদি আমি যোগ্য শিক্ষকদের প্রাইমারি স্কুলে নিয়োগ দিই, তাহলে কিন্তু তারা সেখানে জাতি গঠনের সুবিধা হয়। উচ্চ মাধ্যমিক সব জায়গায় মেধার মূল্যায়ন হলে তাদেরকে দিয়ে জাতি গঠন সম্ভব। আদারওয়াইজ এই মেধাবী না হলে দলীয় যদি রেজর্ভিতে হয় তারা জাতির বোঝা হয়ে দাঁড়ায়। আসলে আমি পিছনের কথা এখন ভাবতে চাই না, কারণ আমি এই চেয়ারে বসার পরে পিছনের কথা ভুলে যাওয়া স্বাভাবিক। তবে ভোলা যায় না, কেননা খুব খারাপ সময় পার করেছে একটা সময়। আপনারা দেখেছেন যে আমার এই বিশ্ববিদ্যালয়ে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাকে চাকরিচ্যুত করেছে বা চাকরি থেকে আমি বিরত থেকেছে একাডেমিক কার্যক্রম থেকে। আমি এখনও বলবো যে আমি কোনো ভুল করি নাই। তারা তাদের অপকর্ম, তাদের অন্যায়, তাদের অপব্যবহার ক্ষমতার তার প্রতিবাদ করতে গিয়ে আমি তাদের রোষানলে পড়েছিলাম। এটা আমি কখনো পছন্দ করি না, এটা ব্যক্তিগতভাবে আমি খুবই ঘৃণা করি। কেননা প্রতিহিংসা রাজনীতি কখনো ভালো কিছু দেয় না। প্রতিহিংসা রাজনীতি মানুষকে আরও বরং ধ্বংস করে দেয়। তো সেই জায়গা থেকে আমি এটা অপছন্দ করি। আমি সবসময় আপনারা দেখেছেন, আপনি নিজেও বলেছেন সিনেটে বক্তব্যে বা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেওয়ার সময় আমরা সবসময় শিক্ষার্থীদের দাবির প্রতি আমি সোচ্চার ছিলাম। ডাকসু নির্বাচন হওয়াটা, শিক্ষার্থীদের গণরুমে যে অত্যাচার হতো, নিপীড়ন হতো, তার সেই গণরুম কালচার টর্চার সেল বলেছি তার থেকে বিরত থাকা, এগুলো প্রতিবাদ করেছি। আমরা তখন দেখি না সহ অবস্থান। আমি বলেছি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে তারা এখানে তাদের স্বাধীন মত প্রকাশ করবে, তাদের দলীয় কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম চালাবে, স্বাভাবিক, এর নেতৃত্ব। কিন্তু তখন সেখানে বাধা ঘটছিল। একটা সংগঠন তাদের মদতপুষ্ট বা সরকারি, তারাই শুধুমাত্র থেকেছে, বাকিরা সবাই ক্যাম্পাসের বাইরে থেকেছে। এটার প্রতিবাদ আমরা করে আসছি। আমরা আশা করি এই ঘটনার পুনরাবৃত্তি হোক, এটা আমরা চাইব না ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও কিন্তু আলটিমেটলি বলা যায় বন্ধ। ঈদের ছুটি গেল, স্বাধীনতা দিবসের ছুটি আজকের পরে, কালকে পরে পরশু দিন খুলবে। তো আমি ইতিমধ্যে ব্যাপারে আমি জানতে চেয়েছি যে উইং কাজ করে বিশ্ববিদ্যালয়ে, সেই উইংকে, সেই শাখাকে বলেছি, উনিও ছুটিতে আছেন, উনি বোধহয় রোববার দিন 29 তারিখে ফিরে আসবেন। তাকে আসার পরে ওই ফাইলগুলো কোন অবস্থায় আছে সেটা আমি দেখব, এবং যদি সত্যিকারভাবে তাদের সম্পর্কে অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হয় এবং তদন্ত কমিটি কী রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধুমাত্র যে পাঠ্যপুস্তকে থাকতে হবে এমন কথা, এটা ঠিক না। তাদেরকে বহির্বিশ্বের সাথে যোগাযোগ রেখে প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে বিভিন্ন অলিম্পিয়াড কাজ করে, ফিজিক্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড বা অন্যান্য রোবোটিক্স কম্পিটিশন বলছেন, ডিবেট বলেন বা সিএসসি ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন কম্পিটিশন হয়। আমরা এক সময় দেখেছি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি বুয়েট এগিয়ে যায়, তারা ভালো করে। এটা আমি ঠিক আমার কাছে বোধগম্য না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে পিছিয়ে পড়ার কথা না, ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো করার কথা। আমি আগামী দিনে অবশ্যই
এই লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোকে গুরুত্ব দিব। যে আমাদের এখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার যিনি আছেন বা উপদেষ্টা আছেন অত্যন্ত দক্ষ যোগ্য, শিক্ষামন্ত্রী যিনি আছেন বা শিক্ষা উপদেষ্টা তারা অত্যন্ত দক্ষ যোগ্য মানুষ। আমরা তাদেরও নজর আছে। খুব আগামী সপ্তাহে আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপদেষ্টাও এখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবেন, তাদের সাথে কথা বলবো। ফান্ডেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে যে খাতগুলো আছে সেই খাতগুলো চাইলেই আমরা অনেক কিছু করতে পারি না। আমি এই খাতে টাকা ওই খাতে নিয়ে খরচ করবো তা পারি না। তারপরও আমরা বাহিরের পৃষ্ঠপোষকতা কামনা করব, আশা করব, তাদের সাথে সম্পর্ক তৈরি করব, সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমরা এদিকে চেষ্টা করব। এই ব্যাপারটা শিক্ষক নিয়ে নীতিমালা আছে। এই নীতিমালাটা কিন্তু আমি একেবারে সরাসরি আমার মতো ইন্ডিপেন্ডেন্টলি করতে পারি না। আমাদের একটা মনিটরিং বডি আছে, ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনেরও একটা নীতিমালা থাকে, তাদের সমন্বিত নীতিমালা ইন্টিগ্রেটেড ফর্মে যে নীতিমালাটা থাকে সেগুলোকে নিয়ে আমরা চিন্তা করব। এখন আমি চাইলেই সব কিছু রাতারাতি পরিবর্তন করতে পারবো না, কেননা আপনি জানেন যে যিনি ইউনিভার্সিটিতে মাস্টার্স পরীক্ষায় বা অনার্স পরীক্ষায় ডাবল ফার্স্ট হয়েছেন তাকে আমি বাদ দিব মাস্টার্স, অথচ বাইরে থেকে দেখা যাচ্ছে একজন পিএইচডিওয়ালা আসছেন, ওনার রেজাল্ট যদি দুর্বল হয় তাকে শুধু পিএইচডির কারণে তাকে গুরুত্ব দেওয়া যাবে, এটাও সবসময় ঠিক না। এজন্য আমি মনে করি একটা নীতিমালা থাকা উচিত। সেই নীতিমালা যদি সমন্বিত হয় সেটা আমার জন্য বেটার হয়। আমি লাস্ট যে সেন্টেন্স হলো এই, আমরা অবশ্যই যোগ্যতাকে, মেধাকে মূল্য দিতে চাই। মেধা এবং যোগ্যতা মূল্য দিলে বিশ্ববিদ্যালয় বাঁচবে, দেশ বাঁচবে। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমি ডাকসুর ভিপির সাথে কথা হয়েছে বাই দিস টাইম। উনি বোধহয় হজে উমরাতে গেছেন, গতকালকে ফিরে আসার কথা, পরশুদিন ফিরে আসার কথা। আমরা ডাকসুর সাথে বসবো, আমরা একে একে হল সংসদের সাথে বসবো এবং বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে বসবো। আমরা বিশ্ববিদ্যালয়টাকে পিসফুল অ্যাটমসফিয়ারে রাখতে চাই। তবে নিষিদ্ধ কোনো সংগঠন যদি মিছিল করে এটাকে আসলে কাপুরুষোত্তম মিছিল বলবো, কারণ হঠাৎ করে ঝটিকা কেউ ইউনিভার্সিটিতে নাই, কেউ ঢাকাতে নাই, সবাই ছুটিতে আছে, ঈদের দিন সকালবেলা আমি একটা ভোর 5টার সময় মিছিল করলাম 30 সেকেন্ডের, এটাকে সংগঠন চালানোর বলে না, এটা এক ধরনের কাপুরুষোচিত মনোভাব। সো এটা আমাদের প্রক্রিয়াল টিম স্ট্রং আছে, তারা এটা ভূমিকা নেবে এবং তারা সবসময় টহলে থাকে। এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি ইতিমধ্যে আপনি দেখেছেন মিটিং সভা করেছি, তাদেরকে বলেছি যে এই ধরনের জিরো টলারেন্স বলেছি, আমরা এই ধরনের কোনো অপকর্মকে আমরা বরদাস্ত করব না, সেটাকে আইন শৃঙ্খলার মাধ্যমে তাদের সাথে মোকাবেলা করব। আর যারা ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে তারা তাদের কাজকর্ম অবাধে চালাতে পারবে, এটা আমরা আশা করি। আমি ব্যক্তিগতভাবে একটা আদর্শ লালন করি, এটা আমি কেন, আপনিও করেন, প্রত্যেকটা ব্যক্তিরই মত প্রকাশ স্বাধীনতা আছে, দলীয় মত থাকতেই পারে। আমি যখন চেয়ারে বসবেন তখন সেই দলীয় মতের যেন রিফ্লেকশন, প্রতিফলন না ঘটে, এইটা করতে পারাটাই হচ্ছে একজন সার্থক প্রশাসকের কাজ। সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি দেখেন বর্তমান সরকার ক্ষমতায় এসেছে 1 মাসের বেশি, আপনি বিশ্ববিদ্যালয়ে সহ অবস্থানের বিন্দুমাত্র বিচ্যুত ঘটে নাই। তা এবং আমি সেই জায়গা থেকে আমি যদি আমার প্রতি কারো একটা চিন্তা থাকে যে না আমি একটা দলের মতো বিশ্বাস করি, কিন্তু আমি চেয়ারে বসার পর আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং সেই জায়গা থেকে আমি বলবো সার্বজনীন উপাচার্য হওয়া উচিত বলে আমি মনে করি। এবং তার বিচ্যুত হলে আমি নিজেও একসময় আমাকে আপনারা অন্যভাবে ট্রিট করবেন, আমি সেটাই বলি। আসলে 5ই আগস্টের পরে শিক্ষক সমিতি শুধু না, 5ই আগস্টের আগেও শিক্ষক সমিতি এটা হচ্ছে এক টোটালি অনির্বাচিত শিক্ষক সমিতি। এই শিক্ষক সমিতি একতরফা হয়েছে, এখানে বিরুদ্ধ কোনো প্যানেল ছিল না। তাদের একটা আমরা ওই সময় যারা সংগঠন ছিল, যারা সাদা দলের, তারা তখনই তাদের বলেছিল যে এটা ওই সময় নির্বাচন হওয়া উচিত হবে না এবং নির্বাচন বয়কট করেছিল, কারণ তারা শুধুমাত্র শিক্ষক নিয়োগ দেয়নি, ভোটার নিয়োগ দিয়েছিল। একটু আগে উনি বললেন যে ভোটার নিয়োগ দেওয়া হয়েছে, সেই ভোটার নিয়োগের মাধ্যমে একচ্ছত্র আধিপত্য এবং একনায়কত্ব চালু করেছিল। তার প্রতিবাদে সেই সময়কার সাদা দল তারা নির্বাচন বয়কট করেছে, কিন্তু সাদা দল যে দাবিগুলো করেছে দাবিগুলোকে উপেক্ষা করে তার এককভাবে তার শিক্ষক সমিতি এক প্যানেল তৈরি করে তার নির্বাচন ঘোষণা করেছে। সেই নির্বাচনের প্যানেলের বৈধতা আলটিমেটলি 5ই আগস্টের পরে সাদা দল বলেন বা তৎকালীন উপাচার্য বা কত জায়গা থেকে বৈধতা পায় নাই, এখন তাদেরকে অলরেডি ঘোষণা দিয়েই কিন্তু সাদা দল বা অন্য গ্রুপ তাদেরকে অবাঞ্ছিত বলেন বা অবৈধ বলেন, যে ভাষায় বলেন না কেন, তাদেরকে ওন করে না। অতএব তারা এখন তাদের যদি কার্যক্রম তারা করে সেটা তাদের বিষয়। আমি শিক্ষক সমিতি এক বিশ্ববিদ্যালয়ে নাই এটা আমরা জানি। আগামী দিনে শিক্ষক সমিতি এটা তো বিশ্ববিদ্যালয়ের ব্যাপার না, এটা হলো উপাচার্যের বিষয় না, এটা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন। তারা কীভাবে সংগঠন পরিচালনা করবে, তারা কীভাবে সমিতি করবে সেটা তাদের বিষয়। আমার কাছে উপাচার্য হিসাবে সহযোগিতা চাইলে আমি তাদের সহযোগিতা করব। ইতিমধ্যে আমি বলেছি আপনাকে কদিন আগেও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি রমনা থানা
শাহবাগ থানা, নিউ মার্কেট থানা এবং রমনা ডিসি, এডিসি তাদের সাথে কথা বলেছে, তাদের সাথে শীঘ্রভাবে বসবো। আমাদের বক্তব্য হলো যে আইন আমার হাতে তুলে নিতে পারবো না। আইন নিজের হাতে তুলে নেওয়াটা অপরাধ। আমি কখনো প্রতিহিংসা রাজনীতি করবো বলেই আইন নিজের হাতে তুলে নেব, এটা হতে পারে না। আমরা তাদের বিরুদ্ধে যদি সঠিকভাবে কোনো অপরাধ থাকে, যদি তার বিরুদ্ধে কোনো মামলা থাকে, তার বিরুদ্ধে অভিযোগ থাকে, সেগুলো আমরা যাচাই বাছাই করে আইনের মাধ্যমে আমরা ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নাই। কারণ আমরা এখানে প্রতিহিংসা রাজনীতি করতে আসি নাই, রাজনীতি করতে এখানে আসি নাই। আমি বিশ্ববিদ্যালয় একাডেমিক অ্যাটমসফিয়ারকে সুন্দর রেখে বিশ্ববিদ্যালয়কে উপরে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছি। তা থাকবে না, আমরা তাই সেটাই তো বলছি, সেটা একই কথা। যদি আমরা সেই একই কর্ম আমরা পরিচালনা করি, তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না, তাহলে তো আমরা ওই মুদ্রা রেপিটেপিট হয়ে যাব, সেটা তো করতে পারি না। স্বপ্ন তো আমরা দেখি, অনেক বড় স্বপ্ন দেখতে চাই। বিশ্ববিদ্যালয়, আবারও বলেছি, এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের নাম্বার 1 বিশ্ববিদ্যালয়, পাইওনিয়ার, জাতির পথ প্রদর্শক। সেই জায়গাটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়াটাই তো আমার উদ্দেশ্য হওয়া উচিত। উদ্দেশ্য সেটাই। আমি একা একটা ব্যক্তি ওবায়দুল ইসলাম কেউ না, আমাদের একটা টিম, এটা ইটস এ টিম ওয়ার্ক। সে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, ডিন মহোদয় বলেন, হল প্রভোস্ট বলেন, চেয়ারম্যান বৃন্দ বলেন, শিক্ষার্থী বলেন, সবাই সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে আরও উপরে নিয়ে যাব এবং নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। একই সাথে যাবে র্যাঙ্কিংয়ের কথা বলেছেন, র্যাঙ্কিংয়ে বিশ্ব পরিমণ্ডলে এটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সেটা ইচ্ছা এবং দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।